নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। গল্প শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনার নাম এবং আপনি কোন গ্রাম বা শহর থেকে এই গল্পটি দেখছেন। আর গল্পটি মন দিয়ে শুনবেন, কারণ শেষে কমেন্টে লিখতে হবে গল্পটি আপনার কেমন লাগলো এবং আপনি হলে কি করতেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারোর জীবনের সাথে এই গল্পের মিল খুঁজে পেতে সাহায্য করবে। চলুন আর দেরি না করেই শুরু করা যাক আজকের হৃদয়স্পর্শী গল্প। যেই একমাত্র বোনের বিদায়ে ভাই সারা গ্রামে সোনার মুদ্রা বিলিয়েছিল, তারা ছিলেন যমজ ভাই বোন। ২০ বছর পর সেই কোটিপতি ভাই হোলির দিন বোনের শ্বশুরবাড়ি পৌঁছে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থায় পড়ল। সে দেখল তার ৬০ বছর বয়সী বোন শান্তিকে তার নিজের ছেলে আর নির্দয় বৌমা হোলির দিন বাড়ির পেছনে ইঠু বাসনের মাঝে মাটিতে বসিয়ে কাদা আর নোংরা জলে স্নান করাচ্ছে। বৌমা হাসতে হাসতে তার শাশুড়ির মুখে জুতো দিয়ে রং ঘষে দিচ্ছে, আর ছেলে বলছে, বুড়ি, এই বাড়িতে থাকতে হলে আমাদের চাকরানি হয়ে থাকতে হবে। বোন কাঁদতে কাঁদতে তার ভাইকে মনে করছিল। ছেলে ভেবেছিল তার মা একা, অসহায়, তার কোনো রক্ষক নেই। কিন্তু সেই পাষণ্ড ছেলে জানতো না, গেটে যে দাঁড়িয়ে আছে সে এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং শান্তি দেবীর আপন ভাই ভবানী সিংহ, যে ভাই তার বোনের জন্য ৫০০ কোটি টাকার কোম্পানি করেছিল। আজ বোনের গালে কাদা দেখে সে সেই অহংকারী ছেলে আর বৌমার সাথে এমন এক হোলি খেলল, যা দেখে পুরো শহর শিউরে উঠল। শান্তিদেবী তার মায়ের বাড়ির প্রাণ ছিলেন। তার বাবা গ্রামের বড় জমিদার ছিলেন। একমাত্র বড় ভাই ভবানী সিংহ বোনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। ভবানী সিংহ তার বোনের বিয়ে শহরের এক শিক্ষিত পরিবারে দিয়েছিল। বিদায়ের সময় ভবানী কাঁদতে কাঁদতে বোনকে বলেছিল, শান্তি, এই ভাই বেঁচে থাকতে তোর চোখে কখনো জল আসবে না। কেউ যদি তোকে কাঁদায়, আমি আকাশ ফেরে হলেও তোকে বাঁচাবো। কিন্তু ভাগ্যের খেলা বড় অদ্ভুত। বিয়ের কয়েক বছর পরেই শান্তিদেবের স্বামী মারা যান। শান্তি তার গোটা জীবন একমাত্র ছেলে রোহানকে লেখাপড়া শেখাতে উৎসর্গ করলেন। এদিকে ভবানী সিংহ ব্যবসা বাড়াতে লন্ডন চলে গেল এবং সেখানকার সবচেয়ে বড় ইস্পাত ব্যবসায়ী হয়ে উঠল। শান্তিদেবী সব সময় ফোনে ভাইকে মিথ্যা বলতেন, দাদা, আমি খুব ভালো আছি, রোহান আমাকে রানীর মতো রাখে। তিনি চাইতেন না ভাই তার জন্য চিন্তা করুক। রোহান বড় হলো, শহরের এক অত্যন্ত লোভী আর আধুনিক মেয়ে মিনাকে বিয়ে করল। মিনার তার হাই ক্লাস জীবনে শান্তির সহজ সরল গ্রাম্য স্বভাব একদম পছন্দ হতো না। রোহান, তোমার মাকে বোঝাও, আমার অতিথিদের সামনে যেন না আসে। মিনা প্রায়ই চিৎকার করত। আর রোহান, যে নিজের স্ত্রীর রূপ আর টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল, নিজের মাকে দূরে ঠেলে দিত। মা, তুমি কেন আমাদের মান সম্মান নষ্ট করো? যাও, তোমার ঘরে থাকো। ধীরে ধীরে শান্তি দেবীর সেই ঘরটা বাড়ির পেছনে তৈরি একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে চাকরের ঘরে পরিণত হলো। যে মানুষ একদিন রেশমি বিছানায় ঘুমাতেন, তিনি আজ একটা ছেঁড়া তোশকে ঘুমাচ্ছেন। ফাগুনের সকাল, কিন্তু সেই কোটি টাকার বিশাল বাংলোর হাওয়ায় আবিরের পবিত্র সুবাস নেই, বরং দামি বিদেশি মদ, সিগারেটের ধোঁয়া আর মিথ্যা রুতবার দুর্গন্ধ মিশে আছে। বাংলোর বিশাল লনে রোহান আর মিনা শহরের ধনীদের জন্য এক বড় রেন ডান্স পার্টির আয়োজন করেছে। কান ফাটানো বেসে ডিজে বাজছে, জলের ফোয়ারার মাঝে ছেলেমেয়েরা নেশায় মত্ত হয়ে নাচছে আর একে অপরের গায়ে কেমিক্যাল রং ছুটছে। সেখানে সবাই স্টেটাসের হোলি খেলছে, যেখানে সম্পর্কের কোনো মূল্য নেই। এই চাকচিক্য থেকে অনেক দূরে সেই বাংলোর পেছনে এক দমবন্ধ স্যাঁতস্যাঁতে চাকরের ঘরে ৬০ বছরের শান্তিদেবী মেঝেতে একটা পুরনো মাদুর পেতে বসে আছে। বাইরের ডিজের শোরগোল, কিন্তু শান্তিদেবীর কানে শুধু শৈশবের
রোহানের সেই মিষ্টি গলা বাজছে, মা দরজা খোলো, আমি আগে তোমাকে রং মাখাবো। তিনি একটা পুরনো সাদা সুতির শাড়ি পরে আছেন, যার কিনারা একটু ছেঁড়া। তার বুড়িয়ে যাওয়া বলি রেখাময় চোখ দুটো সেই কাঠের দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে। কোলে একটা ছোট্ট স্টিলের কৌটো। সেই কৌটোতে তিনি নিজের হাতে রোহনের জন্য মিষ্টি মালপোয়া বানিয়েছেন। কাল রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে জ্বলন্ত আঙ্গুলে এই মালপোয়া ভেজেছেন। কারণ ছোটবেলায় রোহান হোলির দিন মালপোয়া না খেয়ে বাইরে পা রাখত না। আজ হোলি। শান্তিদেবী কাপা হাতে সেই কৌটোটা আদর করতে করতে মনে মনে ভাবলেন, আমার রোহান তো বড় মানুষ হয়ে গেছে, এই পুরনো অভ্যাসের জন্য তার হয়তো সময় নেই। কিন্তু আজ তো উৎসব, আজ তো সে মাকে আবির দিতে আসবেই। আমি শুধু একটু মালপোয়া তার মুখে তুলে দেব। বিকেল গড়িয়ে গেল, সূর্যের আলো কম হলো, রেন ডান্স পার্টি শেষ হয়ে গেল, অতিথিরা যার যার বাড়ি ফিরে গেল। কিন্তু রোহান রং দেওয়া তো দূরের কথা, একবার মায়ের দিকে তাকাতেও এলো না। শান্তিদেবের চোখে সেই আশা ধীরে ধীরে অশ্রুতে পরিণত হতে লাগলো। তখনই বাইরে থেকে একটা তীক্ষ্ণ কর্কশ নেশা ভেজা গলার আওয়াজ ভেসে এলো, এই হারামখোর চাকর বাকর কোথায় মরে গেল? এটা মিনার চিৎকার। শান্তিদেবীর বুকটা ধক করে উঠল। তিনি ভয়ে ভয়ে উঠলেন, হাঁটুর ব্যথা সহ্য করতে করতে মাথায় আঁচল টেনে মালপোয়ার কৌটোটা আঁচলে লুকিয়ে আস্তে করে দরজা খুললেন। বাইরের দৃশ্য দেখে তিনি সিটিয়ে গেলেন। সবুজ লনটা এখন নর্দমার মতো দেখাচ্ছে। বৃষ্টির জল, পাকা রং আর উপড়ে যাওয়া ঘাস মিলে একটা বিশাল কাদার জলাভূমি তৈরি হয়েছে। চারিদিকে মদের খালি বোতল, সিগারেটের টুকরো, আধ খাওয়া থালা আর এঁটো বাসন ছড়িয়ে আছে। লনের মাঝখানে রোহান আর মিনা দাঁড়িয়ে, দুজনেই পুরোপুরি নেশায় টলছে। কাপড়ে অদ্ভুত রঙের দাগ। রোহান, বাবা। শান্তিদেবী একটা খুঁটির আড়াল থেকে বেরিয়ে কাপা দুর্বল গলায় ডাকলেন। মায়ের গলা শুনে রোহান ঘুরে তাকালো। তার চোখে মদের লাল নেশা আর নিজের গেয়েও মাকে দেখার গভীর অহংকার। তুমি বাইরে কেন এলে? রোহান সিংহের মতো গর্জন করল। এতটাই রাগ তার গলায় যে শান্তিদেবী 2 পা পিছিয়ে গেলেন। আমি বলিনি আজ আমার পার্টি? ওই গর্ত থেকে বেরোতে নিষেধ করিনি? আমার সম্মান নষ্ট করতে আবার চলে এলে? তখনই মিনার নজর শাশুড়ের ওপর পড়ল। রাগের বদলে তার মুখে একটা ভয়ঙ্কর শয়তানি হাসি ফুটে উঠল। নেশায় তার শাশুড়িকে অপমান করতে এক অদ্ভুত আনন্দ লাগছিল। আরে রোহান, ছাড়ো না। মিনা টলতে টলতে বলল। তারপর একটা কুৎসিত হাসি হেসে বলল, দেখো, চাকর বাকররা আজ হোলির ছুটিতে চলে গেছে, আর তোমার এই মহান মা সারাদিন তো আমাদের বাড়িতে বিনা কাজে খেয়ে যাচ্ছে। আজ কাজে আসুক, একেই বলো। লনের সব কাদা পরিষ্কার করুক আর অতিথিদের এঁঠো বাসন ধুয়ে রাখুক। শান্তিদেবের বুকটা কেঁপে উঠল। যে ছেলেকে তিনি নিজের রক্ত দিয়ে বড় করলেন, তার বউ আজ তাকে অতিথিদের জুঠা পরিষ্কার করতে বলছে। বৌমা! শান্তিদেবের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। আজ আজ হোলির পবিত্র দিন। আমার কোমরে অনেক ব্যথা, বাত রোগের কারণে বসতেও পারি না। আমার দ্বারা এসব হবে না। এই মালপোয়া। কিন্তু শান্তিদেবী মালপোয়ার কথা শেষ করার আগেই রোহানের ভেতরের শয়তান সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। সে দ্রুত পায়ে মায়ের কাছে এলো। কোনো কিছু না ভেবেই সেই 60 বছরের বুড়ি মায়ের পাতলা হাড়ের কবজিটা তার শক্ত হাতে এত জোরে চেপে ধরল যে শান্তিদেবীর মুখ থেকে যন্ত্রণার একটা আর্তনাদ বেরিয়ে এলো। তার হাত থেকে মালপোয়ার কৌটো মাটিতে পড়ে গেল। সব মালপোয়া সেই নোংরা জলে ছড়িয়ে গেল। রোহান, হাত ছেড়ে দে বাবা। তোমার সাহস কি করে হলো আমার স্ত্রীকে না বলার? রোহান তাকে টেনে হিচড়ে লনের মাঝখানে সেই কাদার অংশে নিয়ে এলো। শান্তিদেবীর পা ঘষতে যাচ্ছিল। এই বাড়িতে থাকতে হলে, আমাদের রুটি খেতে হলে মিনা যা বলবে তাই করতে হবে। চুপচাপ বসে এই কাদা পরিষ্কার করো। মিনা দেখলো তার শাশুড়ি এখনো কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে আছেন।
তার অহংকার আঘাত পেল, চারদিকে চোখ বোলালো। কাছেই একটা বড় প্লাস্টিকের বালতি রাখা ছিল। সেই বালতিতে রেন ডান্সের জমা জল, অতিথিতে জুতোর কাদা, সিগারেটের ছাই আর বমির মতো নোংরা জিনিস ভর্তি ছিল। মিনা দুই হাতেই সেই ভারী বালতি তুলল। তার ঠোঁটে ছিল এক পশুর হাসি। শান্তিদেবীর মুখ থেকে একটা বুক চেরা আত্মা কাঁপানো চিৎকার বেরিয়ে এলো। সেই ঠান্ডা দুর্গন্ধময় নোংরা জল তার চোখে, মুখে, নাকে ভরে গেল। তার সেই পরিষ্কার সুতির শাড়ি মুহূর্তের মধ্যে কাদায় মাখামাখি হয়ে তার দুর্বল শরীরে সেঁটে গেল। জলের সেই তীব্র ধাক্কা আর কোমরের ব্যথা তিনি আর সহ্য করতে পারলেন না। তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। শান্তিদেবী সপাটে মুখ থুবড়ে পড়ে গেলেন সেই কাদায়। অতিথিদের ফেলে যাওয়া এঁটো বাসন আর পচা খাবারের ঢিবির উপর মাথায় একটা ভাঙা কাচের থালার টুকরো লাগলো। সেখান থেকে হালকা রক্ত গড়াতে লাগলো। মিনা পেট চেপে জোরে জোরে হাসতে লাগলো। সেই অট্টহাসির নিস্তব্ধতাকে চিরে যাচ্ছিল। হ্যাপি হোলি বুড়ি, মিনা তাচ্ছিল্য করে বলল। এটাই তোর পরিচয়ের রং। হোলি খেলার এত শখ ছিল না? এখন চুপচাপ বসেই কাদা আর বাসন পরিষ্কার কর, নইলে আজ রাতে একটা ভাতও পাবি না। ওই ঘরে ক্ষুধার্ত হয়ে পড়ে থাক। রোহন তার মাকে সেই কাদায় মাখামাখি হয়ে কাঁপতে দেখল, কিন্তু তার চোখে বিন্দু মাত্র অনুতাপ নেই। সে পকেট থেকে রুমাল বের করে হাত মুছল। তারপর সে ব্যয় হাসতে হাসতে বলল, চলো মিনা, এর নাটক ছাড়ো। এর এখন হুঁশ হয়েছে, এটা এটারই যোগ্য। স্বামী স্ত্রী দুজনেই সেই অসহায় মাকে আবর্জনা স্তূপে ফেলে হাসতে হাসতে বাংলোর ভেতরে চলে গেল। শান্তিদেবী সেই ঠান্ডা কাদামাখা মাটিতে বসে আছে। কাপড় থেকে পচা গন্ধ আসছে। হাঁটু ছিঁড়ে গেছে, কপাল থেকে রক্ত ঝরছে। তিনি কাঁপতে কাঁপতে দুটো কাদা মাখা হাত জোর করলেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আকাশের দিকে তাকালেন। আজ মা হাওয়াটাকে তার অভিশাপ মনে হচ্ছিল। তার কান্নার শব্দ সেই ফাঁকা লনে প্রতিধ্বনিত হচ্ছিল। হে ভগবান! শান্তিদেবীর গলায় এমন একটা ব্যথা ছিল যা আকাশের বুকও চিরে দিতে পারে। এর যে তুমি আমাকে সন্তানহীন রাখতে। আমি একটা ছেলে জন্ম দিইনি, একটা কসাই জন্ম দিয়েছি। তারপর মনে পড়ল তার মায়ের বাড়ির কথা, সেই ভাইয়ের কথা, যে তার বিদায়ে সারা গ্রামে সোনার মুদ্রা বিলিয়েছিল। শান্তিদেবী সেই কাদায় মাথা ঠুকলেন এবং যন্ত্রণায় কাতর গলায় ডাকলেন, ও ভবানী, তুই কোথায়? তুই বলেছিলি না আমার চোখে জল আসতে দিবি না। দেখ, তোর শান্তিদেবী আজ কাদায় ছটফট করছে। আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি। শান্তিদেবীর সেই ব্যথার চিৎকার বাংলোর দেয়ালে ধাক্কা খেয়ে মিলিয়ে গেল। রোহান ভেবেছিল তার মা একা, অসহায়, এই দুনিয়ায় তার কেউ নেই। কিন্তু সেই বোকা ছেলে জানত না, এক বোনের চিৎকার যখন আকাশ পর্যন্ত পৌঁছায়, ভগবান তার বিচার করতে কাউকে না কাউকে অবশ্যই পাঠান। আর সেই বিচারক শান্তিদেবীর আপন ভাই ভবানী সিংহ। ঠিক সেই মুহূর্তে সেই শহরের সীমানায় পা রাখছিলেন। সেই বাংলোর মূল গেটে ভারী ভয়ঙ্কর এক নিস্তব্ধতা নেমে এলো। 10টি কালো এসইউভির একটা লম্বা বহর সাইরেন বাজাতে বাজাতে গেটের বাইরে এসে থামল। সবার আগের গাড়ির দরজা খুলল। তার ভেতর থেকে বেরিয়ে এলেন একজন 65 বছর বয়সী, 6 ফুট লম্বা, চওড়া বুকের রাশ ভারী মানুষ। গায়ে সাদা যোধপুরি স্যুট, চোখে কালো চশমা, মুখে রাজপুত ঘরানার একটা দীপ্তি। ইনিই ভবানী সিংহ, শান্তিদেবীর আপন ভাই ভবানী সিংহ। 10 বছর পর লন্ডন থেকে ভারতে ফিরেছেন। তিনি বোনকে চমকে দিতে চেয়েছিলেন। তার গাড়িতে ছিল হোলির আবির, সোনার গয়না, রেশমি শাড়ি আর কোটি টাকার উপহার। চলুন সাহেব, ভবানী সিংহের ম্যানেজার বললেন। ভবানী সিংহের ঠোঁটে একটা মিষ্টি হাসি ছিল। আজ আমার শান্তি আমাকে দেখে পাগল হয়ে যাবে। সে বলেছিল তার ছেলে তাকে পলকে তুলে রাখে। আজ আমার ভাগ্নে রোহনকে জড়িয়ে ধরব। ভবানী সিংহ আর তার ডজন খানেক সঙ্গী বাংলোর ভেতরে প্রবেশ করলেন।
কিন্তু লনে পা রাখতেই তার সেই হাসি মুখেই জমে গেল। তার কানে কারো কান্নার আওয়াজ এলো। দূরে একটা কোণে তিনি দেখলেন একজন বৃদ্ধা কাদা আর নোংরা জলে মাখামাখি হয়ে মাটিতে বসে এঁটো বাসন ঘষছেন। তার চুল কাদায় ডুবে আছে, কাঁদতে কাঁদতে কাপা হাতে মেঝে পরিষ্কার করছেন। তখনই ভবানী সিংহ দেখলেন তার ভাগ্নে রোহান আর মিনা সেই বৃদ্ধার কাছে এলো। রোহান তার চামড়ার জুতো দিয়ে বৃদ্ধার হাতে লাথি মারল। তাড়াতাড়ি হাত চালাও বুড়ি, অতিথিরা চলে যাচ্ছে। রোহান জোরে চিৎকার করল। সেই বৃদ্ধা ভয় পেয়ে মুখ তুললেন। সেই কাদামাখা মুখে ভবানী সিংহের দৃষ্টি পড়তেই তার বুকের স্পন্দন থেমে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এ অন্য কেউ নয়, এ তার প্রাণের চেয়ে প্রিয় বোন শান্তি দেবী। ভবানী সিংহের শক্ত হাতে ধরা সেই রূপোর বড় থালা, যাতে কোটি টাকার সোনার গহনা, রেশমি শাড়ি আর বোনের জন্য আনা অফুরন্ত ভালোবাসা সাজানো ছিল, তার কাপা হাত থেকে পড়ে গেল। সোনার বালা, মোহর সেই নোংরা দুর্গন্ধময় কাদার মেঝেতে ছড়িয়ে পড়ল। থালা মাটিতে পড়ার সে তীক্ষ্ণ ঝনঝন শব্দে লনের ভয়ঙ্কর নিস্তব্ধতা এক ঝটকায় ভেঙে গেল। শব্দ শুনে রোহান, মিনা আর মাটিতে পড়ে থাকা শান্তিদেবী একসাথে গেটের দিকে তাকালেন। শান্তিদেবী কাদা আর নোংরা জলে মাখা, ঝাপসা কান্না ভেজা চোখ তুললেন। বিশ্বাস হচ্ছিল না, সামনে কোনো অন্য লোক নয়, তার নিজের রক্ত, তার ভবানী সাক্ষাৎ দাঁড়িয়ে। ভবানী? শান্তিদেবীর শুকনো ফাটা গলা থেকে এমন একটা বুক চেরা চিৎকার বেরিয়ে এলো, যা সেখানকার বাতাসকেও কাঁদিয়ে দিল। ভবানী সিংহ যেন ভূত হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ আগে তার চোখে যে আনন্দ ছিল, তার জায়গা নিয়ে নিল ফুটন্ত রক্তের আগুন। চোখের শিরা লাল হয়ে টান টান হয়ে গেল। ৬৫ বছরের সেই শক্তিশালী চওড়া শরীর কাঁপতে লাগলো, যেন একটা ঘুমন্ত আগ্নেয়গিরি ফাটার ঠিক আগে কাঁপে। তিনি এক ঝটকায় চোখের কালো চশমা খুলে মাটিতে আছড়ে মারলেন। চশমাটা টুকরো টুকরো হয়ে গেল। শান্তিদেবীর বুক থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। সেই গর্জন যেন কোনো আহত সিংহের হুংকারের মতো ছিল, যা পুরো আকাশ চিরে ফেলল। তার কণ্ঠে এত ভয়, এত যন্ত্রণা আর এত ধ্বংসাত্মক রাগ ছিল যে পেছনে বাজতে থাকা ডিজের কান ফাটানো সঙ্গীতও হঠাৎ সেই আওয়াজের সামনে ফিকে আর প্রাণহীন লাগতে লাগলো। ভবানী সিংহ পাগলের মতো দৌড়ে গেলেন। তিনি দেখলেন না যে মাটিতে কত নোংরা কাদা পড়ে আছে। নিজের কোটি টাকার ডিজাইনার সাদা যোধপুরি স্যুটের একটু পরোয়া করলেন না। তিনি সোজা সেই আবর্জনা, কাদা আর মিথ্যে বাসনের স্তূপের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়লেন। কাঁপতে থাকা হাত বাড়িয়ে তিনি কাদায় মাখামাখি, ঠান্ডায় আর ভয়ে কাঁপতে থাকা নিজের বোনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। তার সেই নিখুঁত সাদা স্যুট মুহূর্তেই শান্তির কাদা আর চোখের জলে ভিজে একেবারে নোংরা হয়ে গেল। কিন্তু সেই নোংরার মধ্যেও ভবানী নিজের প্রাণের চেয়েও প্রিয় বোনের গন্ধ পাচ্ছিলেন। শান্তি, আমার জীবন, আমার আদরের বোন। যে ভবানী সিংহের নাম শুনে পুরো লন্ডন কেঁপে উঠত, আজ তিনি একটা ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তার চোখের জল শান্তিদেবীর কপালের কাদা ধুয়ে দিচ্ছিল। এ কি অবস্থা করেছিস তোর? তুই তো ফোনে সবসময় বলতিস এখানে রাজত্ব করছিস, তোর ছেলে তোকে চোখের মনির মতো রাখে। আর এ কি, এই কাদা, এই মিথ্যে বাসন, আমার বোনের সাথে, আমার রক্তের সাথে এই ব্যবহার! শান্তিদেবী ভাইয়ের বুকে মুখ লুকিয়ে ফেললেন। বছরের পর বছর জমে থাকা কষ্ট যেন চোখের জলের সাগরের মতো বেরিয়ে এলো। ভাই, আমাকে এখান থেকে নিয়ে চলো ভাই, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা ভাই। দূরে দাঁড়িয়ে থাকা রোহন আর মিনার নেশা আর অহংকার মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। তাদের হুঁশ উড়ে গেল। রোহনের কপালে ঘাম চিকচিক করতে লাগলো। সে তোতলাতে তোতলাতে সামনে এগিয়ে এলো। মা, আপনি আপনি কখন এলেন? আপনি এটা কি করছেন? আপনি ভুল বুঝছেন, এটা তো শুধু। চুপ! ভবানী সিংহের সেই এক ভয়ঙ্কর গর্জনে রোহনের গলায় সব শব্দ শুকিয়ে গেল।
ভবানী সিংহ খুবই সাবধানে কাঁদতে থাকা নিজের বোনকে মুনিমের হাতে তুলে দিলেন। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ঘুরে রোহনের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার জুতোর খটখট শব্দ যেন মৃত্যুর দরজায় কড়া নাড়ার মতো শোনাচ্ছিল। এখন তার মুখে আর কোনো অশ্রু ছিল না, বরং ছিল শ্মশানের মতো ভয়ঙ্কর আর বরফের মতো ঠান্ডা নীরবতা। রোহন ভয়ে পিছিয়ে যেতে লাগলো। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। মামা, আমার কথা শুনুন, আমি আপনার ভাগ্নে। ভবানী সিংহ কোনো উত্তর দিলেন না। তিনি নিজের ডান হাত, যেটায় লোহার মতো শক্তি ছিল, বাতাসে তুললেন এবং নিজের সমস্ত শক্তি, সমস্ত রাগ একত্র করে রোহনের গালে এমন এক জোরে চড় মারলেন। ওটা কোনো চড় ছিল না, যেন বজ্রপাত নেমে এলো। শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে মিনা চিৎকার করে উঠল। রোহনের ৮০ কিলোর শরীর বাতাসে খেলনার মতো ঘুরে সরাসরি পিছনে রাখা বড় এক বিদেশি কাচের টেবিলের উপর গিয়ে পড়ল। টেবিলটা চুরমার হয়ে গেল। কাচের টুকরো রোহনের শরীরে গেঁথে গেল। তার চোয়াল নিজের জায়গা থেকে সরে গিয়েছিল এবং তার মুখ ও নাক থেকে রক্ত ফোয়ারার মতো বেরিয়ে এলো। রোহন! মিনা চিৎকার করতে করতে পাগলের মতো সামনে এগিয়ে এলো। হাউ ডেয়ার ইউ! সে ভবানী সিংহের দিকে আঙ্গুল তুলে বলল, আপনি আমার স্বামীর উপর হাত তুললেন কি করে? আপনি কে? আমাদের বাড়িতে ঢুকে পড়েছেন? সিকিউরিটি গার্ড? এই জঙ্গলি লোকটাকে ধাক্কা মেরে বাইরে বের করে দাও। ভবানী সিংহ ধীরে মাথা ঘুরিয়ে মিনার দিকে এমন এক হিংস্র রক্তপিপাসু দৃষ্টি নিক্ষেপ করলেন যে মৃণালের আঙ্গুল বাতাসেই থেমে গেল এবং তার আত্মা কেঁপে উঠল। তোর এই চিৎকার করা গলাটা নিচু রাখ মেয়ে। ভবানী সিংহ দাঁত চেপে বিষাক্ত কণ্ঠে বললেন, নইলে তোর এই জিভটা গোড়া থেকে কেটে এই কাদার কুকুরদের খাইয়ে দেব। ভবানী সিংহ ইশারা করতেই তার ১৫ জন বলশালী অস্ত্রে সজ্জিত বাউন্সার সঙ্গে সঙ্গে নড়ে উঠল। মুহূর্তের মধ্যে তারা রোহানের বাংলোর সব সিকিউরিটি গার্ডদের বন্দুক ও লাঠি কেড়ে নিল এবং তাদের হাঁটু গেড়ে বসে মাথায় বন্দুক তাক করে রাখল। চোখের পলকে পুরো সেই বিলাসবহুল বাংলো হাইজ্যাক হয়ে গেল। এখন সেখানে শুধু ঠাকুর ভবানী সিংহের রাজত্ব। ভবানী সিংহ এগিয়ে গেলেন। কাচের টুকরো আর রক্তে ভিজে পড়ে থাকা রোহনকে তিনি কলার ধরে এক ঝটকায় তুলে নিলেন। রোহনের পা মাটি থেকে উঠে গেল। যে মা তোকে জন্ম দিয়েছে তাকে লাথি মারিস তুই? ভবানী সিংহের চোখ থেকে যেন আগুন বের হচ্ছিল। যে নারী নিজের রক্ত শুকিয়ে নিজের পেট কেটে তোকে পড়াশোনা করিয়েছে, তাকে তুই হোলির দিনে কাদায় স্নান করাস। আমি ভেবেছিলাম আমার বোনের গর্ভে জন্মানো ছেলে মানুষ হবে, কিন্তু তুই তুই তো একটা কীট যে শুধু নোংরাতেই বাঁচে। রোহনের মুখ থেকে রক্ত আর কাচের টুকরো পড়ছিল। সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। কাঁদতে কাঁদতে সে মিনতি করল, মামা, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। এটা সব মিনা করিয়েছে। ক্ষমা? ভবানী সিংহ এমন এক শয়তানি হাসি হাসলেন যা মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। তিনি রোহানের গলা আরো শক্ত করে চেপে ধরলেন। ক্ষমা তো ভগবান দেয় কীট, আমি রাজপুত, আমি শুধু হিসাব করি। ভবানী সিংহ বাতাসে ঝুলতে থাকা রক্ত আর কাচে ভরা রোহনকে এক ঝটকায় মাটিতে এমনভাবে ছুঁড়ে ফেললেন যেন কোনো কসাই মৃত পশুকে ফেলে দেয়। রোহনের শরীর ঠান্ডা আর কাদায় ভরা ইতালিয়ান মার্বেলের মেঝেতে পড়ল। তার পাঁজরে প্রচণ্ড ব্যথা উঠল এবং যন্ত্রণায় কাঁচরাতে কাঁচরাতে সে নিজের রক্তেই গড় গড় করতে লাগলো। ভবানী সিংহ লাল সিংহের মতো চোখে তাকে তাকিয়ে দেখলেন এবং পেছনে দাঁড়িয়ে থাকা নিজের চিফ লয়ারকে শুধু ২ আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আইনজীবী সঙ্গে সঙ্গে নিজের কালো ব্রিফকেস খুলে সামনে এগিয়ে এলো। রোহন! ভবানী সিংহের গলায় আর চিৎকার ছিল না, বরং এমন এক বরফ ঠান্ডা বিষ ছিল যা সরাসরি রোহানের শিরায় রক্ত জমিয়ে দিচ্ছিল। তোর কি মনে হয় তুই যে রোহান ইন্ডাস্ট্রিজ বানিয়েছিস, যে কোটি টাকার কাচের প্রাসাদ বানিয়েছিস, যেখানে বসে বিদেশি মদ খেয়ে নিজের জন্মদাত্রী মায়ের উপর রাজত্ব করিস,
এসব তোর পরিশ্রমে হয়েছে? রোহন যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে ফাটা চোখে নিজের মামার দিকে তাকিয়েছিল। তুই তো নিজের মাকে অশিক্ষিত, গেঁয়ো আর ভিখারি ভেবে তাকে কাদায় স্নান করাস, তাই না? ভবানী সিংহ আইনজীবীর হাত থেকে মোটা আইনি ফাইলটা ছিনিয়ে নিয়ে জোরে রোহনের রক্তমাখা মুখে ছুঁড়ে মারলেন। পড় এটা, নিজের এই লোভী আর অন্ধ চোখ দিয়ে পড়। ফাইলের কাগজগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। তাতে লাল সিল আর স্ট্যাম্প পেপার লাগানো ছিল। রোহান কাঁপতে থাকা রক্তাক্ত হাতে একটা পৃষ্ঠা তুলল। তাতে যা লেখা ছিল তা পড়তেই তার শ্বাস গলায় আটকে গেল। তার মাথার রগ ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। 10 বছর আগে ভবানী সিংহ আঙ্গুল রোহানের বুকে গেঁথে দিয়ে বললেন, যখন তুই একটা সামান্য চাকরির জন্য ধাক্কা খাচ্ছিলিস আর হঠাৎ ব্যবসা শুরু করার জন্য তোর কাছে 50 কোটি টাকার যে গোপন ফান্ডিং এলো, ওটা কোনো বিদেশি ইনভেস্টর দেয়নি, ওটা ছিল তোর এই মামার দেওয়া 50 কোটির ভিক্ষা। মিনা এতক্ষণ নিজের ভাঙা অহংকার নিয়ে দূরে দাঁড়িয়ে কাঁপছিল। এটা শুনে সে স্তব্ধ হয়ে গেল। আমি ওই 50 কোটি এই জন্য দিইনি যে তুই আমার বোনকে চাকরানি বানাবি। ভবানী সিংহের রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছিল। আমি ওই টাকা আমার বোন শান্তির নামে ইনভেস্ট করেছিলাম। এই কাগজটা ভালো করে দেখ। এই রোহান ইন্ডাস্ট্রিজ, এই কোটি টাকার বাংলো আর তোর ব্যাংকে থাকা প্রতিটা টাকার 80% মালিকানা আজও আমার বোন শান্তির নামে আছে। তুই কোনো মালিক নোস রোহান, তুই তো শুধু আমার বোনের টুকরোয় বেঁচে থাকা 2 পয়সার এক চাকর। কি 80% শেয়ার? মিনার মুখ থেকে এক নিস্তেজ ফিসফিস শব্দ বেরিয়ে এলো। তার পায়ের তলা থেকে শুধু মাটি নয়, যেন পুরো আকাশটাই সরে গেল। তার সেই হাই ক্লাস জীবন, দামি মদ, কিটি পার্টির অহংকার সবকিছু এক মুহূর্তে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ভবানী সিংহ এক ভয়ঙ্কর শয়তানি হাসি হাসলেন। হ্যাঁ, তোমরা দুজন আমার বোনের ফেলে দেওয়া টুকরোয় বেঁচে থাকা ভিখারি, আর আজ এই মুহূর্তেই আমি তোমাদের সেই ভিখারির আসল জায়গায় পাঠাচ্ছি। ভবানী সিংহ নিজের কোটের ভেতর থেকে স্যাটেলাইট ফোন বের করলেন। স্পিকার অন করে লন্ডনে নিজের সেক্রেটারিকে কল করলেন। পুরো লনের মধ্যে সেই ফোন কলের আওয়াজ গুঞ্জন তুলল। মাইকেল, ভবানী সিংহ ঠান্ডা ও নির্মম কণ্ঠে আদেশ দিলেন, ভারতের রোহান ইন্ডাস্ট্রিজের সব পার্সোনাল এবং বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে ফ্রিজ করে দাও। রোহানের নাম বোর্ড অফ ডিরেক্টরস থেকে চিরতরে মুছে ফেলো। আর শহরের পুলিশ কমিশনারকে ফোন করে বলো এই বাংলোটা এখনই সিল করে দিতে। না মামা, না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রোহান তার ভাঙা পাঁজর দিয়ে হামাগুড়ি দিতে দিতে ভবানী সিংহের পায়ে পড়ে গেল। সে কুকুরের মতো মিনতি করতে লাগলো, আমাকে শেষ করে দেবেন না মামা, আমি রাস্তায় চলে যাব, আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমি আপনার ভাগ্নে, আমাকে একটা সুযোগ দিন। মিনার অহংকার ইতিমধ্যেই ধুলোয় মিশে গেছে। সেও হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে শান্তি দেবীর কাছে এলো। সে শান্তি দেবীর কাদায় মাখা পা 2 হাতে ধরে ফেলল। মা, মা, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় পাপ করেছি, আমি আপনার মেয়ে মা, আপনার ভাইকে থামা, আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। মিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, কুমিরের চোখের জল ফেলতে লাগলো। কিন্তু শান্তি দেবী আর সেই অসহায় দুর্বল নারী ছিলেন না। সকালে যে মায়া তার ছেলের জন্য লালপুয়া বানাচ্ছিল, সেই মায়া এখন ভাইয়ের এই ভয়ঙ্কর রূপ দেখে শক্ত পাথরে পরিণত হয়েছে। শান্তিদেবী কাদায় মাখা নিজের পা এক ঝটকায় মিনার হাত থেকে টেনে নিলেন, যেন কোনো নোংরা কীট ঝেড়ে ফেলছেন। তুমি আমার মেয়ে নয় বৌমা। শান্তিদেবীর কণ্ঠে এমন এক নিস্তব্ধতা ছিল যা মৃণালের আত্মাকে কাঁপিয়ে দিল। আর এই রুহান আমার ছেলে নয়, যে ছেলে 60 বছরের এক মাকে কাদা আর নোংরা জলে স্নান করিয়ে তার উপর হাসতে পারে, সে এই পৃথিবীতে কারো হতে পারে না। আজ থেকে আমার কাছে তোমরা দুজন সেই কাদার মধ্যেই মরে গেছো।
ভবানী সিংহ নিজের বোনের কথা শুনে ঠোঁটে এক নির্মম হাসি ফোটালেন। তিনি বাউন্সারদের দিকে তাকিয়ে এমন এক ইশারা করলেন যা রুহান আর মিনার শেষটুকু সম্মানও মাটিতে মিশিয়ে দিল। ওদের শরীরে যে লাখ লাখ টাকার ডিজাইনার কাপড়, যে সোনার ঘড়ি আর হীরের হার আছে, সবই আমার বোনের টাকায় কেনা। ভবানী সিংহ গর্জে উঠলেন, ওদের গা থেকে সব দামি কাপড় আর গয়না খুলে নাও, তারপর ওদের টেনে নিয়ে যাও সেই একই কাদা, সেই নোংরা জল আর সেই মিথ্যে বাসনের স্তূপে, যেখানে এই পশুরা আমার বোনকে বসিয়েছিল। না, প্লিজ না, মিনা চিৎকার করে উঠল। কিন্তু বাউন্সাররা এক মুহূর্তও দেরি করল না। তারা রোহান আর মিনাকে কলার আর চুল ধরে টেনে তুলল। তাদের হাত থেকে লাখ টাকার রোলেক্স ঘড়ি, গলা থেকে হীরের হার আর সোনার চেইন ছিঁড়ে নেওয়া হলো। তারপর দুজনকে পশুর মতো টেনে নিয়ে ঠিক সেই জায়গায় ছুঁড়ে ফেলা হলো যেখানে অতিথিদের বমি, কাদা, সিগারেটের ছাই আর বাসনের স্তূপ পড়েছিল। মিনার দামি ডিজাইনার গাউন কাদায় মাখামাখি হয়ে গেল। রোহন রক্ত আর আবর্জনার মধ্যে গড়াগড়ি খেতে লাগলো। দুজনেই মাটিতে বসে ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলো। ঠিক তখনই ভবানী সিংহ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলেন। তার হাতে ছিল সেই একই প্লাস্টিকের বালতি, যাতে এখনো অতিথিদের স্নানের নোংরা জল, কাদা আর দুর্গন্ধময় আবর্জনা অর্ধেক ভরা ছিল। রোহন ভয়ে ভরা চোখে তাকালো। মামা, না। কিন্তু ভবানী সিংহ একটুও দয়া না দেখিয়ে পুরো বালতিটা জোরে উল্টে দিলেন রোহান আর মিনার মাথার উপর। নোংরা জল, কাদা আর আবর্জনা তাদের মুখ, চোখ আর চুলে ঢুকে গেল। মিনার চিৎকার সেই নোংরা জলের মধ্যে ডুবে গেল। রোহান কাশতে কাশতে কাদা থুতু ফেলতে লাগলো। ভবানী সিংহ খালি বালতিটা তাদের মুখের দিকে ছুঁড়ে মারলেন এবং মৃত্যুর মতো ভয়ঙ্কর কণ্ঠে বললেন, হ্যাপি হোলি ভাগ্নে। ভবানী সিংহের অট্টহাসি যেন আকাশ কাঁপিয়ে দিল। এটাই তোর আর তোর এই বউয়ের আসল রং। আজকের পর যদি তোর এই নোংরা জিভ দিয়ে আমার বোন শান্তির নামটাও উচ্চারণ করিস, আমি শপথ করে বলছি তোমাদের দুজনকে এই শহরের কাদা মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে দেব। তখন তোমাদের হাড়গোড়ও কেউ খুঁজে পাবে না। ভবানী সিংহ ঘুরে নিজের বোনের হাত ধরলেন এবং তাকে সেই নরক থেকে চিরতরে মুক্ত করে নিজের পৃথিবীর দিকে নিয়ে গেলেন। পেছনে পড়ে রইল রুহান আর মিনা, নিজেদের বাড়ির আবর্জনার মধ্যে নিজেদের কর্মের কাদায় চিরদিন পড়ে থাকার জন্য। তারপর ভবানী সিংহ আবার নিজের বোন শান্তির কাছে এলেন। তিনি নিজের রেশমি রুমাল দিয়ে শান্তি দেবীর মুখের কাদা মুছে দিলেন এবং তার কপালে চুমু খেলেন। চল, নিজের বাড়ি চলো। আজ থেকে তুই আমার প্রাসাদের রানী হয়ে থাকবি। তোর এই ভাই এখনো বেঁচে আছে। ভবানী সিংহ অত্যন্ত সম্মানের সঙ্গে নিজের বোনকে বিলাসবহুল গাড়িতে বসালেন। গাড়ির ড্রাইভার সেই একই জাঁকজমক নিয়ে ফিরে গেল। পেছনে রয়ে গেল রোহান আর মিনা। এখন তাদের কাছে না মা ছিল, না সম্পদ, না কোনো সম্মান। যখন কোনো অসহায় মানুষ কাঁদে, তার আওয়াজ সরাসরি ঈশ্বর শোনেন। কিন্তু যখন এক অসহায় বোন কাঁদে, তখন ঈশ্বর তার বিচার করার জন্য কোনো না কোনো রূপে এক ভাইকে অবশ্যই পাঠান। যে সন্তান নিজের মা বাবাকে কাঁদায়, তার সর্বনাশ শুরু হয় তার নিজের বাড়ির উঠোন থেকে। যদি এই গল্পটি আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কমেন্টে নিজের নাম লিখুন এবং গল্পটি আপনার কেমন লেগেছে তাও অবশ্যই জানান, কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের মধ্য থেকে কিছু নাম ঘোষণা করব। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো এমন কারো কাছে পৌঁছে যাবে যার জীবনের বাস্তব ঘটনার সাথে এই গল্পের মিল খুঁজে পাবে। হয়তো এই গল্পটাই কারোর জীবন বদলানোর কারণ হয়ে উঠবে। বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, তাদের ভালোবাসুন, কারণ তারাই আমাদের জীবনের আসল আশীর্বাদ। ধন্যবাদ।